হংকং এর এগেনস্টে ভারতীয় দলের জয়ের পর ভারতীয় ফুটবল নিয়ে কিন্তু আগ্রহ আবার নতুন করে বাড়ছে এবং ভারতীয় দলের সামনে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টও রয়েছে। সেটা নিয়ে কথা হবে। একই সঙ্গে আজকের ভিডিওয়ে কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট নিয়ে। খুব স্বাভাবিকভাবেই টানা ৩টে গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে সবুজ মেরুন ব্রিগেড এবং সেটার ফলে কাটা ছেঁড়া ময়না তদন্ত এবং অনেক তথ্য আসছে সামনে, অনেক কিছু শোনা যাচ্ছে, বলা ভালো আরো অনেক গুঞ্জন শোনা যাচ্ছে। এই সবকিছু নিয়েও অবশ্যই আলোচনা হবে আজকের ভিডিওয়ে। প্রথমে জাতীয় দল নিয়ে কথা বলবো। হংকং এর এগেনস্টে যে ম্যাচটা ভারত জিতলো সেটা হয়তো খাতায় কলমে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের শেষ ম্যাচ এবং স্টেকলেস ম্যাচ, কারণ যোগ্যতা অর্জন করতে পারবে না ভারত, এটা জানাই ছিল। কিন্তু এই ম্যাচটা থেকে কিছু জিনিস অবশ্যই আমাদের প্রাপ্তি ঘটেছে। প্রথমত তো আত্মবিশ্বাস। বেশ একটা লম্বা গ্যাপের পর ভারত আবার একটা আন্তর্জাতিক ম্যাচ জিতেছে, যেটা অবভিয়াসলি একটা পজিটিভ সাইন ছিল এবং কনফিডেন্সটা ফিরিয়ে দিয়েছে গোটা টিমটার। এবং একই সঙ্গে যেটা বড় প্রাপ্তি সেটা রায়ান উইলিয়ামস, দেশের জার্সি গায়ে অভিষেক ম্যাচেই গোল করেছেন রায়ান উইলিয়ামস। এবং সুনীল ছেত্রী অবসর নেওয়ার পর থেকে যে আশঙ্কাটা তৈরি হচ্ছিল যে ভারতীয় দলের স্ট্রাইকিং লাইনে এবার কি, কারণ পরবর্তী প্রজন্মের যাদের দেখা যাচ্ছিল সেই পারফরমেন্স, সেই লেভেলের পারফরমেন্স পাওয়া যাচ্ছিল না এবং সত্যি গোল করার লোকের অভাব দেখা গেছিল। তো সেখান থেকে যে ক্রাইসিসটা তৈরি হয়েছিল রায়ান উইলিয়ামস আসায়, ফর দ্য টাইম বিং সেই ক্রাইসিসটা থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে। অন্তত পরবর্তী একজন স্ট্রং স্ট্রাইকার, পরবর্তী জেনারেশনের একজন শক্তিশালী স্ট্রাইকার উঠে আসার মধ্যে যে গ্যাপ, সেই সময়টা রায়ান উইলিয়ামসকে দিয়ে ভারতীয় দল কাজ চালাতে পারে, এটুকু বলা যেতে পারে। এবং অবভিয়াসলি রায়ান উইলিয়ামস ভরসাটা দিচ্ছেন ভারতীয় দলকে। এবং এই মুহূর্তে কিন্তু যেটা খবর যে ভারতীয় দল একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে চলেছে, সেটা হচ্ছে ইউনিটি কাপ। ইংল্যান্ডে হবে এই টুর্নামেন্টটা 26 থেকে 30 মে, এই সময়টার মধ্যে। এই টুর্নামেন্টটায় কিন্তু ভারত খেলবে নিজের থেকে ফিফা র্যাঙ্কিং এ বেশ কিছুটা এগিয়ে থাকা বেশ কিছু টিমের সাথে। নাইজেরিয়া, জামাইকা, জিম্বাবুয়ের মতো টিম এই টুর্নামেন্টে অংশ নেবে। এবার এখান থেকে অনেকের মনে হতে পারে যে এতে একটা নেগেটিভ এফেক্ট হতে পারে, কারণ আমরা তো জানি ফিফা র্যাঙ্কিং এ অনেকটা এগিয়ে থাকা টিমের সাথে খেললে হারের সম্ভাবনা বেশি থাকে এবং সেই হার যদি হয় তাহলে ফিফা র্যাঙ্কিং এ অনেকটা পিছিয়ে যেতে হয়। কিন্তু এখানে সেই সম্ভাবনাটা নেই, তার কারণ এই টুর্নামেন্টটা ফিফা উইন্ডোর মধ্যে হচ্ছে না। দ্যাটস ওয়াই এই ভয়টা থাকছে না। যদি হারেও ভারত, সেক্ষেত্রেও সেটা র্যাঙ্কিং কে খুব বেশি যে এফেক্ট করবে এমনটা নয়। এবং একই সঙ্গে যদি ভালো রেজাল্ট হয়, এদের মধ্যে কাউকে যদি ভারত হারাতে পারে বা ড্র রাখতে পারে, কারণ অতীতে কাতারের সঙ্গেও তো ভারত ড্র রেখেছে, তো সেরকম যদি একটা রেজাল্ট আসে সেক্ষেত্রে কিন্তু টিমের কনফিডেন্স অনেকটা বেড়ে যাবে এবং এই যে একটু একটু করে কোথাও একটা আগ্রহ হারাচ্ছে, সম্মানও হারাচ্ছে কিছুটা হলেও মনে হয়, সেই জায়গাটা রিকভার হবে এই টুর্নামেন্টটা থেকে। যদি যে কোনো একটা টিম, সে নাইজেরিয়া হোক, জামাইকা হোক, জিম্বাবুয়ে হোক, কারোর এগেনস্টেই যদি একটা জয় অন্তত আসে, সেখান থেকে এই টুর্নামেন্টটা, এই ইউনিটি কাপ ভারতকে একটা বুস্ট দিতে পারে, এটা এক্সপেক্ট করা যায়। এবং সেদিকে অবভিয়াসলি আমাদের প্রত্যেকের চোখ থাকবে, কিন্তু এটা ডিপেন্ড করবে ভারত এই টুর্নামেন্টটাকে কিভাবে কাজে লাগাচ্ছে তার উপর। হংকং ম্যাচেও আমরা যে টিমটা দেখলাম সেখানেও একটু ক্লিশে টিমই মনে হলো। এই মুহূর্তে দাঁড়িয়ে তো একটা ফিউচার টিম তৈরি করতে হবে ভারতীয় দলকে, যে আগামী একটা দশক যে টিমটা খেলবে। তো সেই রকম ফুটবলারদের নিয়ে, সেই উঠতি ফুটবলারদের খুঁজে নিয়ে টিমটা যদি তৈরি করা হয়, অবভিয়াসলি সেখানে অভিজ্ঞ ফুটবলাররাও থাকবেন, কারণ সবার তো এজ এক নয়। অনেকেই আছেন যারা অভিজ্ঞ অথচ আরো খেলতে পারবেন বেশ কিছুদিন। তো সেরকম ফুটবলারদেরকে নিয়ে রায়ান উইলিয়ামসকে সামনে রেখে যদি টিমটা তৈরি করা হয়, সেক্ষেত্রে হয়তো বেটার হবে। কারণ সেক্ষেত্রে নতুন কোনো সম্ভাবনা আমরা দেখলেও দেখতে পারি, কারণ যারা অলরেডি খেলেছেন গত কয়েক বছর ধরে, সেখান থেকে সম্ভাবনা খুব বেশি তৈরি হয়নি। আমি জানি না খালিদ জামি কিভাবে টিম তৈরি করবেন, কারণ অবভিয়াসলি ফুটবল বোধটা তো আমাদের থেকে তার অনেক বেশি। কিন্তু কোথাও একটা টিমের মধ্যে একটু নতুনত্ব এক্সপেক্ট করবো, অন্তত এই ধরনের টুর্নামেন্ট যেখানে এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকে এবং যেখানে এই ইন্টারন্যাশনাল এক্সপোজারটা, যারা নতুন ফুটবলার যারা আসবেন জাতীয় দলের জার্সি গায়ে খেলতে, তাদেরকে একটা বড় হেল্প করতে পারে। লেটস সি কিভাবে এই টিমটা তৈরি হয়। অবশ্যই নজর থাকবে এরকম হাই র্যাঙ্ক টিমের এগেনস্টে যখন ভারত খেলবে, কি হয় সেদিকে ডেফিনেটলি আমাদের প্রত্যেকেরই একটা আগ্রহ থাকবে। এবার আসবো মোহনবাগান প্রসঙ্গে। খুব স্বাভাবিকভাবেই যখন বেঙ্গালুরু মুম্বাইয়ের পর জামশেদপুরের ম্যাচেও পয়েন্ট নষ্ট করলো মোহনবাগান, তখন একটু চিন্তার জায়গা তৈরি হয়েছে সবুজ মেরুনে। এবং একই সঙ্গে যা হয় যখনই টিম হারে বা পয়েন্ট নষ্ট করে,
আনএক্সপেক্টেড পয়েন্ট নষ্ট করে, তখনই কিন্তু সমালোচনার ঝড়ও ওঠে এবং প্রচুর কাটাছেঁড়া শুরু হয়। এবং এই মুহূর্তে মোহনবাগানে সেই পর্বটা একটু হলেও চলছে। সব থেকে বড় ব্যাপার শুধুমাত্র এই সিজন নয়, লাস্ট বেশ কয়েকটা সিজনে এরকম সিচুয়েশন হয়নি মোহনবাগানে। এবং এর ফলে যেটা হয়, স্বাভাবিকভাবেই অনেক খবর শোনা যাচ্ছে। কখনো শোনা যাচ্ছে ড্রেসিং রুমে অসন্তোষ, কখনো শোনা যাচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে কোচের মিটিং, ইত্যাদি ইত্যাদি। ওয়েল, অবভিয়াসলি আমরাও এই প্রসঙ্গগুলো জানার পর সেটাকে একটু কোয়ারি করার চেষ্টা করেছিলাম। দেখুন, প্রথমত কর্পোরেট হয়ে যাবার পর থেকে এক্স্যাক্ট কি হচ্ছে না হচ্ছে বা কোনো কাটাছেঁড়া হচ্ছে কি না হচ্ছে বেসিক জায়গায়, অর্থাৎ যাদের এটা করার কথা, ম্যানেজমেন্ট, কোচ, ফুটবলার্স, সেটা বাইরে আসা কঠিন, আসার কথা না। কাজেই প্রকাশ্যে কোনো স্বীকারোক্তি এখানে নেই। কিন্তু যেটা জানা যাচ্ছে, যেটা শুনতে পাচ্ছি, যে কোচ লোবেরার সঙ্গে একটা আলোচনা টিম ম্যানেজমেন্টের হয়েছে। সঞ্জীব গোয়েঙ্কা নিজে হয়তো সেই আলোচনায় বসেনি, কিন্তু যারা এই টিমটা, মোহনবাগান সুপার জায়ান্ট টিমটার দেখাশোনার দায়িত্বে রয়েছে, টিম বিল্ডিং এর দায়িত্ব রয়েছে, অবভিয়াসলি তাদের সাথে কোচ সার্জিও লোবেরার আলোচনা হয়েছে। সেটা কৈফিয়ত চাওয়ার জন্য কি নতুন কোনো পরিবর্তন আনার জন্য, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু অবভিয়াসলি যখন বেশ কয়েকটা সিজন পর এরকম পরপর ব্যর্থতা আসে, তখন সেখানে আলোচনাটা খুব স্বাভাবিক। এটাকে খুব নেগেটিভ বা কোনো এক্সট্রিম কিছু না ভাবাই ভালো। কিন্তু আলোচনা হচ্ছে অবভিয়াসলি, এবং চিন্তা ভাবনা হচ্ছে, কারণ আর তো সুযোগ নেই। 13টা ম্যাচের লিগ, হাতে আর কটা ম্যাচই বা পড়ে রয়েছে। কাজেই এর পরে যে ম্যাচগুলো রয়েছে, স্পেশালি পাঞ্জাব ম্যাচ, এখানে কিন্তু জেতা ছাড়া আর কিছু ভাবতে পারবেন না সার্জিও লোবেরা। কারণ একটা পয়েন্টও আর নষ্ট হওয়া মানে চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটাই দূরে চলে যাওয়া। এর পাশাপাশি এরকম কথাও শোনা যাচ্ছে যে প্রাক্তন কোচ হোসে মলিনা যে কম্প্রোমাইজটা করেননি, সার্জিও লোবেরাকে কি সেই কম্প্রোমাইজটাই করতে হলো, আর সেই কারণেই কি টিমের রেজাল্ট খারাপ হচ্ছে? দেখুন, ইঙ্গিতটা স্পষ্ট রবসন রবিনোর দিকে। আমরা দেখেছিলাম যে রবসন রবিনোর সঙ্গে সাইনটা অনেকদিন আগে হয়েছিল মোহনবাগানের, কিন্তু এর অ্যানাউন্সমেন্টটা হয় অনেক পরে। এবং প্রাথমিকভাবে যেটা শোনা গেছিল যে কোচ হোসে মলিনা গ্রেগ স্টুয়ার্ডের জায়গায় লাইক টু লাইক চেঞ্জ চেয়েছিলেন, একজন বিদেশি ফুটবলার সেখানে চেয়েছিলেন। এবং যখন ডুরান্ড কাপের রেজাল্ট খারাপ হলো, হেরে গেল মোহনবাগান, তখন কিন্তু সে কথা সাংবাদিক সম্মেলনে বলেও ফেলেছিলেন হোসে মলিনা। কিন্তু আলটিমেটলি সেই জায়গায় কেউ আসেননি, বরং রবসন রবিনোর নামই অ্যানাউন্স হয়। এবং বিশেষ করে জামশেদপুর ম্যাচে আমরা দেখি যে শুরুতে তো দেখা গেছিল যে মনবিল লিস্টনের জুটিটা ভেঙে মনবিলের জায়গাতেই রবিনোকে খেলাচ্ছিলেন মলিনা। ইনিশিয়ালি বেশ কয়েকটা ম্যাচ মোহনবাগান জেতে, কিন্তু সেগুলো খুব টাফ ম্যাচ ছিল না। কিন্তু এই জুটিটা যখনই কঠিন পরীক্ষার সামনে পড়লো, তখন দেখা গেল যে কাজ করছে না। এবং জামশেদপুর ম্যাচে একটা এক্সপেক্টেড চেঞ্জ আমরা দেখেছিলাম, যে উইং দিয়ে মনবিল লিস্টনি আক্রমণ করলেন এবং ওই গ্রেগ স্টুয়ার্ডের জায়গাটাই, অর্থাৎ বল সাপ্লাইয়ের জন্য ইনিশিয়ালি রবসন রবিনোকে ব্যবহার করলেন। রবসন রবিনোর এই জায়গায় যে দায়িত্ব ছিল সেটা তিনি পালন করতে পারেননি, সেটা বলা যায় না। কিন্তু যে এক্সপেকটেশন ছিল সেটা কি তিনি ফুলফিল করতে পারলেন, এটা একটা প্রশ্ন। এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম রবিনোকে তুলে নিয়ে দিমিত্রি পেট্রাতসকে নামানো হয়েছিল। এবার এখানেও প্রশ্ন, সত্যি কি রবসনের বিকল্প একমাত্র দিমিত্রি, মানে বিদেশি ভাবতে হবে, তাহলে আব্দুল সামাদ কেন নয়? এই সবকিছু মিলিয়ে একটা জটিল পরিস্থিতি বা জটিল প্রশ্ন তৈরি হচ্ছে। যে বিষয়টা জানা যাচ্ছে, জামশেদপুর ম্যাচের পর বেশ কিছু তথ্য সামনে এসেছে, যার মধ্যে এক তো হচ্ছে মাঠের ঘাস নাকি বেশি ছিল, মানে বড় ছিল, এবং মাঠে জল দেওয়া ছিল না। সেটা নাকি প্লেয়াররা কোচকে ড্রেসিং রুমে জানিয়েছিল এই অবধি। সেটা নিয়ে কিন্তু তারা কোনো কমপ্লেন বা বাইরে কিছু জানায়নি। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে মাঠের মধ্যে ধোঁয়ার ঢোকা। অবভিয়াসলি এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে বলা যায় যে মাঠের মধ্যে সত্যি সেদিনকে একটা অস্বাভাবিক ধোঁয়া সেকেন্ড হাফে দেখা গেছিল। প্রত্যেকেই আমরা সেটা দেখেছি, আমরা সেটা জানিয়েওছি, আমাদের সেই মুহূর্তেই আমরা প্রত্যেকে জানিয়েওছিলাম। কিন্তু যেটা বিষয় হচ্ছে যে এক্সপেক্টেড ছিল যেটা, যে ওই সময় হয়তো প্লেয়াররাই জানাবে রেফারিকে যে খেলাটা বন্ধ হোক, দেখার সমস্যা হচ্ছে বা শ্বাস নিতে প্রবলেম হচ্ছে। কারণ আমাদের হচ্ছিল প্রবলেম, যারা গ্যালারিতে ছিলাম বা প্রেস গ্যালারিতে ছিলাম, প্রত্যেকেরই সমস্যা হচ্ছিল। কিন্তু ফুটবলাররা কেউ সেই কমপ্লেনটা সেই সময় করেনি, তাহলে হয়তো খেলা বন্ধ হতো। এবং যেহেতু অনস্পট এই প্রবলেমটা নিয়ে কেউ কোনো কথা বলেনি, তাই একেবারে শেষ মুহূর্তের গোলে ম্যাচটা ড্র হয়ে যাওয়ার পর এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করা একেবারেই বাচ্চাদের মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে, খুবই বোকা বোকা লাগে। তো আমার মনে হয় না সেটাও এখানে খুব বেশি খাপ খায়। ওয়েল, এই পরিস্থিতিতে এখন একটাই লক্ষ্য, পাঞ্জাব ম্যাচে জয় ফেরা। কারণ জয় ফিরতে পারলে টিম এই সমস্ত আলোচনাগুলোই বন্ধ হয়ে যাবে।
এটা ফ্যাক্ট। রবসন রবিনো দুবার যে বলটা বাড়িয়েছিল, জেমি ম্যাকলারেন যদি গোল করে দিতে পারতেন তাহলে বোধহয় এত আলোচনা, এত কথা হতো না। রেজাল্ট না এলে আলোচনা হবে এবং সেই মতোই আলোচনা হচ্ছে। আর এই আলোচনা বন্ধ করার একটাই উপায়, সেটা হচ্ছে জয়। এবার দেখার এই জায়গা থেকে, এই পরিস্থিতি থেকে টিম কিভাবে বেরিয়ে আসে। মানে যে আলোচনাগুলো শুনছি বা যে তার মধ্যে যেটুকু সত্যি জানতে পেরেছি সেগুলো আপনাদেরকে জানালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস টিভি।